চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 10, আহত বেশ কয়েকজন। শ্রমিকদের পর এবার মালিক পক্ষের ডাকে বন্ধ উত্তরের 3 জেলায় বাস চলাচল। আন্দোলন যে করবে সেই মেসেজটাও আমাকে ফোনে দেয়নি, ফোন নাম্বার তো আমার দেওয়া আছে। আমরা যাত্রীরা অনেক কষ্টে আছি। 5 দফা দাবিতে জেলা পর্যায়ে জামায়াতের বিক্ষোভ। পিআর ও শাপলা প্রতীকের দাবি প্রভাব ফেলবে না নির্বাচনে, বললেন ইসি আনোয়ারুল। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিম্নমানের মালামাল কেনার অভিযোগ। 5 কোটি টাকারও বেশি অনিয়ম, চলছে তদন্ত। জলাবদ্ধতার মধ্যেই যশোরের ভবদহে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। দেবীকে বরণ করে নিতে সাধ্যমতো আয়োজনে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। কষ্টে করতে আসছে, আর দান চাল কবে হবে না হবে তার তো ঠিক নেই। ছেলেপেলেদের একটু কেনাকাটা করেছি পুজোর দিনাদায়িক হয়ে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি খান তাজদিন হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 10 তাজা প্রাণ। এর মধ্যে 2 জেলাতে মৃত্যু হয়েছে মা ও সন্তানের। রংপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। সুনামগঞ্জে 3 জন মারা গেছেন ট্রাক অটোরিকশার সংঘর্ষে। এছাড়া বগুড়ায় ট্রাকের সঙ্গে ধাক্কায় বাবা ছেলে সহ 3 জন প্রাণ হারিয়েছেন। তখনও ভোরের আলো ফোটেনি। স্বামী সন্তান আর আসবাবপত্র সহ গ্রামে ফিরছিলেন শাহিনা বেগম। সেই ফেরা আর হলো না। বেপরোয়া ট্রাক কেড়ে নিল শাহিনা ও তার সন্তান স্বাধীনের প্রাণ। ট্রাক পিকআপের এই সংঘর্ষ হয় রংপুরের দমদমা ব্রিজ এলাকায়। ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন শাহিনা ও তার স্বামী মোতালেব। চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে থিতু হতে যাচ্ছিলেন তারা। তাদের বহনকারী পিকআপটি দমদমা ইউটার্ন নেওয়ার সময় বালুভাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান শাহিনা ও স্বাধীন। পিকআপের হেলপারকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পলাতক ট্রাক চালক ও হেলপার। ঢাকা অভিমুখী বালুবাহী একটি ট্রাক, অপরদিকে ঢাকা থেকে রংপুর অভিমুখী একটি পিকআপ ভ্যান আমাদের দমদমা ব্রিজের একটু আগে আমাদের তাজা থানাধীন এলাকায় ইউটার্ন করার সময় বালুবাহী ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন ছিটকে পড়ে মারা যায়। মা মেয়ের প্রাণ ঝরেছে সুনামগঞ্জে। শুক্রবার সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান 3 হুইলার চালক সজল গোপ ও যাত্রী আখি চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় আখির মেয়ে প্রথমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করে পুলিশ। মারা গেছে 3 জন, মা মেয়ে আর সিএনজিতে। ঘটনাস্থলেই মারা গেছে, হাসপাতাল নেওয়ার পথে মারা গেছে। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বাবা ছেলে সহ 3 জনের। সকালে সারিয়াকান্দির কাঁঠালতলা এলাকায় এই দুর্ঘটনা। স্বজনরা জানায় দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল চন্দ্র দাস। সিএনজি চালিত অটোরিকশা নিয়ে রওনা করলে পথে ধাক্কা দেয় বালুভাই একটি ট্রাক। সাথে সাথেই মৃত্যু হয় অটো চালকের। হাসপাতালে নেয়ার পর মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব। শ্বশুরবাড়ি যাতে পরে আমি গোবিন্দগঞ্জ নামার পরে আমার ফোন দিছে যে ওনারা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে ওনাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওনাদের সিরিয়াস অবস্থা। ট্রাকের তলে সিএনজি একবারে ডান ট্রাক 10 চাকা গাড়ি একবার দৌড়লে থুয়ে গেছে। মানে একজনের অবস্থা দেখে তো আমি ফিট খেয়ে পড়ছিলাম। পূর্বাচল 300 ফিট সড়কে মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে এক সাউথ আফ্রিকা প্রবাসী নিহত হয়েছেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ। শ্রমিকদের মজুরি বাড়ানোর ইস্যু নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মালিকদের সাথে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। আমরা যাত্রীরা অনেক কষ্টে আছি, কারণ তারা মালিক এবং ড্রাইভার এদের সমাজের জন্য সাধারণ যাত্রী কষ্ট হবে, এটা তো ঠিক না। আন্দোলন যে করবে সেই মেসেজটাও আমাকে ফোনে দেয়নি, ফোন নাম্বার তো আমার দেওয়া আছে। রাজি হয়েছিল বেতনের জন্য, ফুল বেতন একতার মধ্যে সিস্টেম করবে, তো এখন কালকে রাত থেকে মহাজনরা বলছে বেতন দিব না, বন্ধ রেখেছে। দাবিটা আমরা করেছিলাম, দাবিটা মেনে নিয়েছিল। মেনে নেওয়ার পর মনে করেন যে তারা বলে কি আমরা এই দাবি আমরা উত্তোলন করলাম, আমরা এত টাকা দিতে পারবো না। 100 টাকার একটা সমস্যা ওনারা বলছে, যেটা খোরাকি বলা হয় আর কি। এই খোরাকিটা নাকি মালিকপক্ষ ম্যানেজার দিতে চায় নাই, দিয়ে ম্যানেজারের সঙ্গে একটা কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে একটু হয়তো খারাপ ব্যবহার হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এই সমস্যা সমাধানে আসলে আলোচনার কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা, আর যাত্রীরা কি বলছেন এই ভোগান্তি নিয়ে? তাজনীন, রাতে মালিকপক্ষ বসে আসলে তারা বাস কবে থেকে চালাবেন এবং ফলপ্রসূ যে আলোচনা সেটি রাতে বসার কথা রয়েছে। এবং এখন পর্যন্ত আমি দেখছি যে সকাল থেকে যে দুর্ভোগ এই শিরোয়েল ঢাকা বাস স্ট্যান্ডে, বিশেষ করে হানিফ, দেশ, ন্যাশনাল এবং শ্যামলী, যে ঢাকার যে বাসগুলো রয়েছে সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এবং নাটোর থেকে ঢাকার জন্য যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলো একদমই বন্ধ রয়েছে। শুধু একতা ট্রান্সপোর্ট যে বাসটি রয়েছে সেই বাসটি বাদে ঢাকার যে বাসগুলো রয়েছে সবগুলো বাস বন্ধ রয়েছে। এর ফলে যারা যাত্রী রয়েছেন তারা সকাল থেকে যারা টিকিট কেটে রেখেছিলেন গতকালকে এবং রাতে, তারা এসে যখন জানতে পারলেন যে আজকে বাস বন্ধ, তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকেই ট্রেনে কিন্তু রাজশাহী থেকে যাতায়াত করেছেন এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে যারা বাসের ড্রাইভার রয়েছেন এবং শ্রমিক যারা রয়েছেন তারা, আমার ঠিক সামনে কিন্তু কয়েকজন শ্রমিক এবং ড্রাইভার তারা কথা বলছিলেন যে তারা বাস চালাতে ইচ্ছুক এবং তাদের যে দাবি দেওয়া এই তাদের যে ভাড়া বাড়ানোর বিষয়টি সেটি হয়েছে এবং হঠাৎ করে মালিক পক্ষের এমন সিদ্ধান্তে তারা হতবাক হয়েছেন। তারা বলছেন যে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত হয়েছে গত 23 তারিখ, সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা বাস চালাতে চান এবং তারা বলছেন যে রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে দফায় দফায় কিন্তু বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং গত 23শে সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক এবং মালিক পক্ষের মিটিং শেষে প্রতি ট্রিপে সেখানে একজন চালক 1750 টাকা, সুপারভাইজার 750 টাকা এবং সহকারী 700 টাকা করে পাবেন। এই আলোচনাটি হয়েছিল, তবে এই আলোচনা মালিকপক্ষ মানতে নারাজ। মালিকপক্ষ সকাল থেকে বাস বন্ধ রেখেছেন এবং আজকে রাতে আলোচনার মাধ্যমে একটি ফলপ্রসূ কিন্তু কোনো যে আলোচনা সেটি হতে পারে বলে মালিকপক্ষে এবং শ্রমিকদের সাথে বাসের ড্রাইভারদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তারেক। 3 বছর ধরে বেহাল দশা নেত্রকোনার কেন্দুয়া মদন সড়কের। দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। 2 উপজেলার অন্তত লক্ষাধিক মানুষের ওই সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। সওজ বলছে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরুর কথা। মাত্র 9 কিলোমিটার অংশ সংস্কার না হওয়ায় পরিবর্তন হয়ে গেছে বাস চলাচলের পথ। 60 কিলোমিটার সড়ক ঘুরে ঢাকায় যেতে হয় নেত্রকোনার মদন উপজেলার বাসগুলো। এই সড়কটা আমাদের এই কেন্দ্রবাসী বলা যায় যে একটা দুঃখের নাম। একটা এমনও জায়গা আছে যেখানে গর্ত হাঁটু পর্যন্ত মানে পানি জমে থাকে। রাস্তা এত বেশি সমস্যা, গাটা গোটা অ্যাক্সিডেন্টে সমস্যা আছে। মাত্র 3 বছর আগের কথা, নেত্রকোনার মদন কেন্দুয়ার এই সড়ক দিয়ে দুরন্ত গতিতে ছুটত বাস। এখন বৃষ্টি হলেই ছোটখাটো নদীর আকার ধারণ করে এই সড়ক। দিনে দিনে স্থানীয়দের জন্য বিভীষিকাময় হয়ে উঠছে এটি। ঢাকার সাথে এই জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম মদন কেন্দুয়া সড়ক দিয়ে শুষ্ক মৌসুমে কোনোভাবে পার হলেও বর্ষায় নাভিশ্বাস ওঠে চলাচলে। একটা রোড গাড়ি বা একটা মোটর সাইকেল আন্দাজ করা যায় না যে এটা কতটুকু গভীর, যার কারণে অনেক সময় এভাবেই আন্দাজে ধরতে হয়, ধরার পর অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনা প্রতিদিনই ঘটে, কেউ চাক্কা খুললে জায়গা, কেউ চাক্কা ব্রাস্ট হয়ে বেরিং ব্যাঙ্গে জায়গা, আগা চাক্কা বাম্পার ব্যাঙ্গে জায়গা, এরকম প্রতিদিন। সড়কটি দিয়ে মালামাল পরিবহনেও চরম ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ীদের। প্রায় আটকে পড়ে পরিবহন।
গেল 3 বছরে আঞ্চলিক এই সড়কে দেখা মেলেনি যাত্রীবাহী কোনো বাস। অন্য জেলা শহরে যেতে ভরসা সিএনজি কিংবা ছোট যানবাহন। স্কুলগামী শিক্ষার্থীদের থেকে শুরু করে গুরুতর রোগী কারোরই রেহাই নেই এই দুর্ভোগ থেকে। একটা এই সরকারি স্কুল আছে এখানে, পাশাপাশি সরকারি একটা কলেজ আছে। এমন একটা অবস্থা, হেঁটে পর্যন্ত যাওয়া যায় না, সবসময় পানি লেগে থাকে, কাদা লেগে থাকে। সবসময় যাতায়াতের সময় আমাদের অনেক অসুবিধা হয়। এই গাড়ি যাওয়ার সময় শরীরে অনেক পানি পড়ে। এলজিডি কর্তৃপক্ষ বলছে সড়ক মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। মদন থেকে কেন্দুয়া দিয়ে এটা ঢাকায় বাস চলাচল করে, তো এই রাস্তাটা মেনটেনেন্স করা খুবই দরকার এবং এই অর্থ বছরে বরাদ্দ স্বল্পতার কারণে আমরা এটা বাস্তবায়ন করতে পারিনি। ইনশাল্লাহ সামনের অর্থ বছরে এটা করতে পারবো বলে আশা রাখি। 9 কিলোমিটার দীর্ঘ এই সড়কে চলাচল 3 উপজেলার লক্ষাধিক মানুষের। শরীফ ফারুকি, যমুনা নিউজ। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সকালে নাটোর শহরের স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা। দেশের সার্বিক সংকট নিরসনের পর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা। পরে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করেন। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঝিনাইদহে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বক্তাদের অভিযোগ, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারাই দুর্নীতি ও নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। হবিগঞ্জের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সমাবেশ করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। পরে চৌধুরী বাজারে শেষ হয় মিছিলটি। লক্ষ্মীপুর শহরে জামায়াতের ব্যানারে মিছিল করেছে দলের নেতাকর্মীরা। দক্ষিণ তেমোহনী থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উত্তর তেমোহনী এলাকায় শেষ হয় মিছিলটি। পরে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই বীরদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি তোলেন বক্তারা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতেও বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতের ইসলামী। শহরের হৃদয় তারুয়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে কাজীপাড়া, পুরান বাজার, লঞ্চঘাট হয়ে নতুন বাজার এলাকায় শেষ হয় মিছিলটি। এছাড়া একই দাবিতে নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতের পিআর পদ্ধতি আর এনসিপির শাপলা প্রতীক দাবি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, এই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে এক কর্মশালায় অংশ নেন তিনি। বলেন, বিগত নির্বাচনে ভোট কারচুপির সাথে যারা জড়িত ছিলেন তাদের আগামীতে দায়িত্ব পালন করতে দেয়া হবে না। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে। বিদ্যমান আইনের আওতায় চলছে সকল প্রস্তুতি, এমনটাও জানান ইসি আনোয়ারুল ইসলাম। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 24 কোটি টাকার কেনাকাটায় 5 কোটি টাকারও বেশি হেরফেরের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের তীর স্বয়ং হাসপাতাল পরিচালক, ড্যাব নেতা সহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। কুমিল্লা মেডিকেলের সরঞ্জাম মেরামত ও কেনাকাটায় চক্রটি কিভাবে অনিয়ম করেছে সেটিই থাকছে সহকর্মী খোকন চৌধুরীর 2 পর্বের প্রতিবেদনের শেষটিতে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ড। স্বাস্থ্যসেবার পাশাপাশি মেডিকেলের আসবাব নিয়ে অভিযোগ শেষ নেই রুগী স্বজনদের। ওয়ার্ডগুলোতেও বেড সংকট, কোথাও কাঁথা, বালিশ, চাদরের ব্যবস্থা করতে হয় রুগীর স্বজনদেরকেই। মেডিকেল তো কোনো বালিশ দেয় না, বালিশ সব কিনে, এটা সুতিটা দিলে রুগীর জন্য ভালো হতো। অথচ সম্প্রতি রুগীদের জন্য ৬৭ লাখ টাকার বালিশ, কভার ও চাদর কেনা হয়েছে। তবে অভিযোগ সবই নিম্নমানের।
ক্রয় রসিদে প্রায় 40 লাখ টাকা খরচে স্টিলের আসবাবপত্রের কথা উল্লেখ থাকলেও বাস্তবে দেখা গেছে সবই লোহার। মাল বানানোর কারণে দেরি হয়েছে, যে কারণে আমরা দেরিতে আসছে, আমরা এদিকে রাখছি। এখন আবার সরবরাহ হবে, সরবরাহ হওয়ার পর যে মালটা থাকবে আমরা ভিতরে নিয়ে আসবো। হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি মেরামত খরচ দেখানো হয়েছে 1,70 লাখ। তবে তা কোন যন্ত্রের মেরামত তার উল্লেখ নেই চুক্তিতে। হাসপাতালের এমএসআর গ্রুপে 21 কোটি টাকার বেশি পণ্য কিনেছে কেবল 2টি প্রতিষ্ঠানের কাছ থেকে। অভিযোগ রয়েছে সেই 2টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আর কেউ নয়, বরং দুর্নীতির দায়ে জেলে থাকা সাজ্জাদ মুন্সি। সব কিছু দেওয়ার পরে বিলগুলা নিয়ে এসে জোর করে আমার থেকে স্বাক্ষর দিয়েছে, শুধু স্বাক্ষরে আমি দিচ্ছি। এখানে আরেকটা ছিল যে ডাক্তার MM হাসান, উনি তো আরো বিশাল প্রভাবশালী লোক, মানে এই ব্যাপার আরিফাদার অনেক কিছু বলছে, শুনছেন তো। ওষুধ থেকে শুরু করে সরঞ্জাম মেরামত সব খাতেই অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ, ক্রয় কমিটির সদস্য ডাক্তার MM হাসান সহ ড্যাবের কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা জানতে পরিচালকের রুমে গেলে আটকানোর চেষ্টা চালান আরেক অভিযুক্ত প্রধান সহকারী দেলোয়ার হোসেন। আমি কি করছি? আমি তো কমিটির সদস্য নাকি আমি সবগুলো আপনি তো না, আমি আপনি বুঝেন, আমি কি কমিটির সদস্য? আমি কি স্টোর কিপার? আমি কি অ্যাকাউন্টেন্ট? আপনি তো প্রধান সহকারী। প্রধান সহকারী কোনো কাজ নেই। তবে এত সব অভিযোগের বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত পরিচালক। যখন আপনারা প্রশ্ন করতেছেন, তো আপনার প্রশ্ন করার রাইট আছে। আমি প্রশ্ন নিব না নেব, এটাও আমার রাইট আছে, আমি উত্তর নাও দিতে পারি। এসব অনিয়ম তদন্তে এরই মধ্যে গঠন করা হয়েছে 2টি আলাদা কমিটি। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। রোববার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। উৎসব মুখর পরিবেশে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সিলেটে নাবিল হোসেনের কাছে। নাবিল, দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, আর আয়োজক কমিটি সেখানে কি বলছে? তাজনিন, আসলে মধ্যখানে আর মাত্র একদিন বাকি, কারণ রোববার থেকে যেহেতু মূল যে আনুষ্ঠানিকতা মহাষষ্ঠী, সেটির মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ফলে এই মুহূর্তে মণ্ডপে মণ্ডপে আমরা যেটি দেখছি একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিশেষ করে একদিকে যেমন প্রতিমার যে শেষ আঁচড়টুকু, তুলির আঁচড়, সেগুলো কারিগররা আসলে দিচ্ছেন, পাশাপাশি প্রতিমার যে প্রস্তুতের যে কাজ, সেই কাজটুকু তো চলছে। একদম শেষ মুহূর্তের যে কাজগুলো বলতে বোঝায়, সেই কাজগুলোই আমরা মণ্ডপে দেখেছি। এবং পাশাপাশি মণ্ডপগুলো যে সাজসজ্জার যে কাজ, লাইটিং থেকে শুরু করে অন্যান্য সাজসজ্জার কাজ, সেই কাজগুলো মূলত খুব দ্রুত গতিতেই এগুচ্ছে। অর্থাৎ শেষ মুহূর্তের যে কাজগুলো সেগুলোই এখন চলছে। বিশেষ করে প্রতিমা যেখানে প্রস্তুত করা হচ্ছে, সেখান থেকে যেহেতু আগামীকালই মূলত মণ্ডপগুলোতে প্রতিমা পৌঁছে দেওয়া হবে, ফলে সেই কাজটুকুই আমরা দেখতে পেরেছি। এবং মণ্ডপগুলোতে আমরা ঘুরে যেটি দেখেছি যে প্রতিটি মণ্ডপে এখন পর্যন্ত আনসারের যারা সদস্যরা রয়েছেন তাদের সেখানে উপস্থিতি আমরা দেখতে পেরেছি। পাশাপাশি যেখানে এই প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে, সেখানে পুলিশের উপস্থিতি দেখতে পেরেছি। এবং মহানগর পুলিশ জানিয়েছে যে সিলেট জেলায় যে মোটামুটি আসলে 6 শতাধিক স্থানে আসলে এবার পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি স্থানে আসলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, যাতে উৎসবমুখর পরিবেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আর আয়োজকরা যেটি বলছেন বা সনাতন ধর্মাবলম্বীরা যেটি বলছেন যে প্রতি বছর মূলত তারা এই কয়েকটি দিন আনন্দ আয়োজনে উৎসবে একসাথে আসলে কাটাতে চান। ফলে এই কয়েকটি দিনের অপেক্ষায় আসলে পুরো বছর ধরে থাকেন। এবারও যাতে তারা উৎসবমুখর পরিবেশে আনন্দের মাধ্যমে আসলে তারা তাদের যে শারদীয় যে দুর্গা উৎসব, সেটি উৎসবের মতো করে পালন করতে পারেন, সেই প্রত্যাশাটুকু তারা রাখছেন। এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বা তাদের মণ্ডপে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি, সেটিকে তারা সন্তোষজনক বলছেন। এছাড়া আমরা দেখেছি যে সেনাবাহিনীর যারা সদস্যরা, তাদেরও আসলে ব্যাপক উপস্থিতি রয়েছে। প্রতিটি তারা বিভিন্ন মণ্ডপগুলোতে এসে তারা পরিদর্শন করে দিয়ে যাচ্ছেন তথ্যগুলো। আসলে তারা বিভিন্ন আসলে তারা তথ্য নিয়ে যাচ্ছেন যে কোন জায়গায় কোথায় আসলে সেখানে পূজা হচ্ছে। অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে এখন পর্যন্ত যথাযথ যে পদক্ষেপ, সেগুলো এখন পর্যন্ত নেওয়া হয়েছে। তবে যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন, তারা বলছেন যে একদম শেষ দিন পর্যন্ত, অর্থাৎ আসলে বিসর্জনের দিন পর্যন্ত এইভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকে এবং তারা যাতে উৎসবমুখর পরিবেশে তারা এই শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারেন, সেই প্রত্যাশাটুকুই তারা রাখছেন। তাজনীন, ধন্যবাদ নাবিল। এবার যাচ্ছি রংপুরের সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছে।
মাঝার রংপুর নগরীতে এবার কতটি মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন? তাজনীন রংপুর মহানগর এবং জেলা মিলে 912টি স্থানে এবার পূজা মণ্ডপ তৈরি করার কার্যক্রমটি চলছে। অনেক জায়গায় হয়েছে। আমরা মাহিগঞ্জের একটি পূজা মণ্ডপে আছি। আমি যদি আপনাকে একটু দেখাতে পারি কিভাবে এই পূজা মণ্ডপকে জাঁকজমকপূর্ণ করা যায়, সেজন্য যারা কর্মী আছেন তারা যে দেবদেবীগুলো বানানো প্রয়োজন এবং এর আশেপাশে যে জিনিসগুলো বানানো প্রয়োজন সেগুলো তারা কিন্তু করছেন। এবং আমরা দেখেছি সামনে একটা মেলার মতো বসবে, সেই মেলার যারা আগন্তুক তারা এরই মধ্যে চলে এসেছেন। অনেক যারা মেলায় দোকানপাট দেবেন তারাও কিন্তু চলে এসেছেন। এবং 912টি যে পূজা মণ্ডপ আছে, রংপুর মহানগর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী এবং রংপুরের যে পুলিশ সুপার জনাব আবু সায়েম, তিনি যেটি নিশ্চিত করেছেন যে এর মধ্যে যে কয়েকটি ঝুঁকিপূর্ণ যে পূজা মণ্ডপগুলো আছে তাকে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীতে এরই মধ্যে নেওয়া হয়েছে। তিনি যেটি বলেছেন যে পুলিশ প্রশাসন, সাদা পোশাকের পুলিশ ছাড়াও এখানে র্যাব এবং সেনাবাহিনীরও টহল থাকবে এবং দুর্গোৎসবটা যেন সব থেকে বড় দুর্গোৎসব হয় এবং যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা যেন স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেন এবং এটি শেষ না হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রমটি অর্থাৎ নিরাপত্তার কার্যক্রমটি তারা দেখবেন, এই কথা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় বলি, এরই মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এই দুর্গোৎসবকে ঘিরে। আপনি জানেন যে রংপুর অঞ্চলে যে পুরো 8টি যে বিভাগের যে 8টি জেলা আছে, এই 8টি জেলাতেই কিন্তু এই দুর্গোৎসবে বিপুল সংখ্যক মানুষের উপস্থিত হয়। শুধু যে হিন্দু ধর্মাবলম্বী লোকজন আছেন তারাই আসেন না, এখানে মুসলমান সহ অন্যান্য যে তারা ধর্মাবলম্বী আছেন তারাও এখানে আসেন এবং তাদের সেই উৎসবে অংশগ্রহণ করেন। এবং এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এখন বেশ একটা উচ্ছ্বাস বইছে, সেটি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছে গিয়ে দেখতে পেরেছি। তাজনীন। ধন্যবাদ মাসার। টানা 4 মাসের বেশি সময় জলাবদ্ধতায় চরম সংকটে আছেন যশোরের দুঃখখ্যাত ভবদহবাসী। তারপরেও নিরানন্দ পরিবেশে সামর্থ্য অনুযায়ী চলছে দেবী দুর্গাকে বরণ করার নানা আনুষ্ঠানিকতা। দুঃখ দুর্দশায় দিন পার করা পরিবারগুলোও নিজেদের সাধ্যমতো চেষ্টা করছে ধর্মীয় রীতি রক্ষার। হাজারো সংগ্রামের কাছে জীবনের রং ফিকে হয়ে আসলেও উৎসবের আমেজে ভাটা পড়তে দিতে চায় না কেউই। তাই যশোরের দুঃখখ্যাত ভবদহের চারপাশে অথই জল থাকলেও কমতি নেই দুর্গাপুজোর আয়োজনে। দীর্ঘ 4 মাস ধরে পানিবন্দী ভবদহ এলাকার মানুষ। প্রায় প্রতিটি বাড়ির চারপাশেই হাঁটু পানি, উঠান ছাড়িয়ে অনেকের ঘরেও ঢুকে গেছে পানি। দুঃখ দুর্দশায় দিন পার করা পরিবারগুলোও নিজেদের সাধ্যমতো চেষ্টা করছে ধর্মীয় রীতি রক্ষার। কষ্টে করতে আসছে, দান চাল কবে হবে না হবে তার তো ঠিক নেই। মুই তাইও তো কোনো লাভ হচ্ছে না, সব তো জলের তলায়। এই অবস্থার ভিতরে মা আসতেছে, কাপড়ের বাজার ঘাটে যেতে হবে, কাপড় কিনতে পারিনি। পুরো তো করতে হবে, একটা অনুষ্ঠান হিন্দু ধর্মের তা তো করতে হবে বছর একটা দিন। জল আর দারিদ্রতার সঙ্গে লড়াই করা এসব মানুষেরা বলছেন, জাঁকজমক না হলেও সীমিত পরিসরে মণ্ডপে মণ্ডপে চলবে মায়ের অর্চনা। ছেলেপেলেদের একটু কেনাকাটা করেছি পুজোর দিন আদায় হয়ে। মনে আসলে সবাই আনন্দ আছে, কিন্তু আবার একদিক থেকে আনন্দ নাই, যেহেতু চারিপাশ তলানো, কারো বাড়ি জাগনো নেই, বাজারে যা পুজো দেখতে গেলে লৌকো করে পার হতে হচ্ছে। দারিদ্রতার ভিতর দিয়েও আমরা আমাদের আশা করি আমাদের পূজাটা সুষ্ঠুভাবে এবং ভালো হবে। প্রতিটি পূজা মণ্ডপে জোরদার করা হয়েছে নিরাপত্তা। পূজা উদযাপন পরিষদের দাবি দ্রুত পানি নিষ্কাশনের সঙ্গে টিআরএম চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে দুর্ভোগ লাঘবে দ্রুতই ভবদহ অঞ্চলের 5টি নদী পুনর্খনন করবে সেনাবাহিনী। উৎসবের আমেজ আসলে ভবদহ এলাকায় ফিরিয়ে আনতে গেলে স্থায়ীভাবেই জলাবদ্ধতা নিরসন হতে হবে। সেনাবাহিনী নদী পুনঃখনন করলে নৌরুট যখন সচল হবে, ভবদহের গেট খোলা থাকবে, মানুষের দুঃখ কষ্ট অনেকটাই লাঘব হয়ে যাবে। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। ভবদহ এলাকায় এবার 30টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। জারিন অর্নি, যমুনা নিউজ। নিজ তরিকার বিশ্বাস থেকে 34 বছর ধরে চুল দাঁড়িয়ে রাখছিলেন হালিম উদ্দিন আকন্দ, কিন্তু মানবিক কাজের নামে জোর করে 70 বৃদ্ধের সেই চুল দাড়ি 4 মাস আগে কেটে ফেলা হয়। ভিডিও আপলোড করা হয় সামাজিক মাধ্যমে, যা সম্প্রতি নতুন করে আলোচিত সমালোচিত। হালিম আকন্দি প্রথম ভুক্তভোগী নন। সোশ্যাল মিডিয়ায় মিলেছে এ ধরনের কর্মকাণ্ডের একাধিক প্রমাণ।
জবরদস্তিমূলক এসব কর্মকাণ্ডকে ঘিরে তৈরি করা হচ্ছে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিতর্কিত কন্টেন্ট। ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবীরা। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা হালিমুদ্দিন আকন্দ কোনো মানসিক রোগী বা ছিন্নমূল মানুষ নন। কোদালিয়া গ্রামে নিজ বসত ভিটায় থাকেন। কাদেরিয়া নকশাবন্দিয়ার অনুসারী তিনি। ঝাড়ফুঁক করে ঘুরে বেড়ান গ্রামগঞ্জে, হাটবাজারে। 4 মাস আগে জোর করে তার চুলদাড়ি কেটে দেয়া হয়। বাধা দিয়ে ব্যর্থ হয়ে সৃষ্টিকর্তার সাহায্য চেয়ে আর্তনাদ করতে থাকেন তিনি। আমি যদি 150 লুট টাকাইতাম লুট টাকাইছে বেড়া যে বেড়া এনে হুগার করছি এই বেড়া এনেই তো করতে। তার সেই চর্চার থেকে বা তার সেই যে বেশভূষা আছে সেটার উপরে হস্তক্ষেপ করাটা একবারে তার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা। ঘটনাটি চরম মানবাধিকার লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। জেলা জজ কোর্টের আইনজীবী বলছেন এটি ফৌজদারি অপরাধ। মানবাধিকারের কথা বলা হয়েছে, মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। রাষ্ট্র তা বলবৎ করার জন্য অবশ্যই জাতীয় মানবাধিকার কমিশন সোমোটো হয়ে সেই পদক্ষেপটি নিতে পারে। এটি প্রথম ঘটনা নয়। ফেসবুক, ইউটিউবে দেখা যায় একই ধরনের ভিডিও সহ ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ হয় এমন কন্টেন্ট আপলোড করা হয়েছে বিভিন্ন পেজ থেকে। এ বিষয়ে হিউম্যান সার্ভিস বাংলাদেশ পেজের অ্যাডমিনের বক্তব্য জানতে চাইলে নিজেদের কাজের পক্ষে যুক্তি দেন তারা। 17ই মে নেত্রকোনা কাশীগঞ্জ থেকে আমাদেরকে ফোন করেন। পরে বললাম যে এটা তো আপনারাই যদি ওনার প্রয়োজন, উনি যদি সম্মতি দেয় আপনারা এটা কাটেন, যেহেতু দূর আমাদের তো যাতায়াত খরচ হবে অনেক টাকা। তারপরে ওনারা বললো যে আমরা ভাই অনেক চেষ্টা করেছি, আমরা পাই না, এই জন্য আপনাদেরকে নক দিয়েছি। পরে মূলত হলো আমাদের ওখানে যাওয়া। অথচ ভিডিও থেকে অর্থ আয় করছেন সংশ্লিষ্টরা। ডলার ইনকামের জন্য একটি অনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতাটিকে যে কোনোভাবে রাষ্ট্র রোধ করতে হবে। কেউ কাঁদছে, কেউ বেঁচে থাকার জন্য লড়ছে। এই সব চিত্রই এখন ভিউয়ের খোরাক, ডলার আয়ের হাতিয়ার। এ ধরনের ভিডিও যখন ফেসবুক বা ইউটিউবে আপলোড হয় এবং ভাইরাল হয় তখন আর কারো মানবাধিকার সুরক্ষিত থাকে না, যার অন্যতম উদাহরণ এই হালিমুদ্দিন আকন্দ। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ডলার কামাই করার জন্য কিংবা নিজেকে ভাইরাল করার জন্য মানুষের যন্ত্রণা বিক্রি করা কিংবা তার ব্যক্তিগত জীবনকে অসহনীয় করে তোলার কাজ যারা করেন তারা অপরাধী। এজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নিতে হবে ব্যবস্থা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে আয়োজন করা হয়েছে ফুটবল ম্যাচের। সেখানে আছেন সহকর্মী রুহুল আমিন বাবু। যাচ্ছি তার কাছে। বাবু, এখন পর্যন্ত খেলা কেমন জমে উঠেছে আর দর্শকরা এমন আয়োজন নিয়ে কি বলছেন? তাজনীন, আপনি জানেন আসলে গ্রামগঞ্জে কিন্তু খুবই জনপ্রিয় একটি খেলা ফুটবল খেলা। ঠিক সেই উদ্দেশ্যে, সেই উপলক্ষেই গ্রামে যে ফুটবলের আয়োজন করা হয়ে থাকে এর সাথে বাড়তি আনন্দ যুক্ত করে কিন্তু যদি বিদেশি কোনো খেলোয়াড় থাকে। ঠিক তেমনটি ঘটেছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া গ্রামে। এখানে দুজন বিদেশি খেলোয়াড় এসেছে এবং মূলত এখানকার স্থানীয় ফুটবল একাডেমি যেটা রয়েছে আসলে তারা চাচ্ছিল যে একটি সম্প্রীতি ম্যাচ, ফুটবল ম্যাচে অনুষ্ঠিত করার মাধ্যম দিয়ে আসলে যারা এই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বা যারা উদীয়মান যারা খেলোয়াড় তৈরি করছেন এখান থেকে তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তারা সুযোগ পেয়েছে তাদেরকে উৎসাহিত করতে এবং আসলে গ্রামগঞ্জের যারা ইতিমধ্যেই যারা খেলা নিয়ে যারা আগ্রহী, অর্থাৎ মাদক ছেড়ে বা মাদকের যে ভয়াল থাবা রয়েছে সেটির থেকে আসলে মুক্ত রাখতে হলে, দূরে রাখতেই আসলে এই যে খেলার যে একটি প্রচলন আসলে বা ফুটবল খেলা যে আসলে বাঙালির জনপ্রিয় একটি খেলা সেটি কিন্তু বোঝা যাচ্ছে। এবং এখানে বেশ কয়ার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠ, এই মাঠে প্রায় 1000 খানিক দর্শক ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। যদিও প্রথম দিকে কম ছিল। এই খেলা চলছে ঘণ্টাব্যাপী। এই খেলার এখন ঠিক অর্ধমূর্ত অর্থাৎ হাফ টাইম চলছে এই খেলার, আর আধা ঘন্টা পরেই কিন্তু এই খেলাটি শেষ হবে। ফিরে যাচ্ছে আপনার কাছে। ধন্যবাদ বাবু। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।